গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখি যে একেবারে রাস্তার মাঝখানে শুয়ে নিজের জীবন শেষ করে দিতে চায়। কিছুক্ষণের মধ্যেই সেই রাস্তা দিয়ে একটা গাড়ি আসতে থাকে। মেয়েটি যখন সেই গাড়িটাকে নিজের দিকে আসতে দেখে তখনই একটা ভয়ঙ্কর মৃত্যুর ভয়ে সে তার পরিকল্পনা বদলে ফেলে আর রাস্তা থেকে উঠে পাশে চলে যায়। কিন্তু সেই গাড়ির লোকটাও মেয়েটিকে সাহায্য করার জন্য থামে না, সে যেন কিছুই দেখেনি এমন একটা ভাব করে তাকে উপেক্ষা করে চলে যায়। এই মেয়েটির নাম লিসা। লিসার জীবন একেবারেই ঠিকঠাক চলছিল না। আসলে আজ লিসার মেয়ের জন্মদিন, কিন্তু এখন তার মেয়ে আর এই পৃথিবীতে নেই। তখনই আমরা দেখি যে গাড়িটা কিছুক্ষণ আগে লিসাকে উপেক্ষা করে চলে গিয়েছিল তার নিজের ভুল বুঝতে পারে, তাই সেই লোকটা তার গাড়ির পিছন দিকে চালিয়ে লিসার কাছে আসে। গাড়ির ভিতরে বসা অ্যাডাম নামের লোকটি লিসাকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? যার উত্তরে লিসা বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। এ কথা শুনে সেই লোকটি লিসাকে বলে যে এই নির্জন জায়গা থেকে শহর অনেক দূরে, তাই যদি সে চায় তবে তিনি তাকে শহর পর্যন্ত লিফট দিতে পারেন। লিসা রাজি হয়ে যায় এবং তৎক্ষণাৎ তার গাড়িতে উঠে বসে। যাত্রার সময় অ্যাডাম লিসাকে জিজ্ঞাসা করে যে সে একা এই নির্জন জায়গায় কি করছিল। লিসা অ্যাডামকে বলে যে আজ তার মেয়ের জন্মদিন, যার কারণে তার আজ তাকে খুব মনে পড়ছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে এখন আর এই পৃথিবীতে নেই। আর এখন আমি একেবারেই একা, এই পৃথিবীতে এমন কেউ নেই যার কাছে আমি আমার মনের কথা বলতে পারি। লিসার এই কথা শুনে অ্যাডাম বলে, ও এই কারণেই তুমি রাস্তার মাঝখানে মরার জন্য শুয়েছিলে। জবাবে লিসা বলে, আমি মরতে চাই না, শুধু একবার কোনোভাবে আমার মেয়ের সাথে দেখা করতে চাই। তখনই লিসা গাড়ির রেডিও চালু করে। রেডিওতে একটি খবর চলছিল। রিপোর্টার জানায় যে জঙ্গলে একজন সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে এবং আজ সকালে এই সিরিয়াল কিলার আরো দুজন মেয়েকে মেরে ফেলেছে। পুলিশের কাছে সেই খুনির ছবি নেই, কিন্তু তারা এইটুকু জানতে পেরেছে যে খুনি একজন ফর্সা রঙের লোক এবং যার কাছে বাদামি রঙের গাড়ি আছে এবং তার ডান হাতে ক্রসের চিহ্ন আছে। এ খবর শুনে লিসার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ রিপোর্টার রেডিওতে যে খুনির বর্ণনা দিচ্ছিল সে আর কেউ নয় বরং অ্যাডাম ছিল। তার হাতে ক্রসের চিহ্ন দেখে লিসা ভীষণ ভয় পেয়ে যায়। লিসা নিজেকে বাঁচানোর জন্য কিছু করার আগেই অ্যাডাম হঠাৎ করে জোরে গাড়ির ব্রেক কষে, যার ফলে লিসার মাথা গাড়ির ড্যাশবোর্ডের সাথে জোরে ধাক্কা লাগে এবং লিসা অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন লিসার চোখ খোলে তখন সে নিজেকে একটা অদ্ভুত বাংকারে বন্দি দেখতে পায়, যা চারদিক থেকে লোহার শক্ত দেয়াল দিয়ে তৈরি ছিল। লিসা নিজেকে এই বদ্ধ জায়গায় বন্দি দেখে খুব ঘাবড়ে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে, কিন্তু কেউ তার সাহায্য করতে আসেনি। আমরা দেখতে পাই যে লিসাকে একটা অন্যরকম স্যুট পরানো হয়েছে এবং তার হাতে একটা ঘড়িও পরানো হয়েছে। লিসা সেই ঘড়িটা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু ঘড়িটা এত শক্ত ছিল যে অনেক চেষ্টা করেও সেটা তার হাত থেকে খুলছিল না। শেষে যখন সে বুঝতে পারে যে এই জায়গা থেকে বের হওয়া অসম্ভব, তখন সে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে কাঁদতে শুরু করে। লিসা দেখে যে দরজার ওপাশে একটা সুড়ঙ্গ রয়েছে, সেই সুড়ঙ্গের শেষ প্রান্তে আলো দেখা যাচ্ছিল। লিসা বুঝতে পারে যে যদি এই জায়গা থেকে বের হতে হয় তবে এই সুড়ঙ্গ দিয়েই বের হতে হবে। লিসা খুশি হয়ে যায় যে সে বাইরে বেরোনোর রাস্তা খুঁজে পেয়েছে, কিন্তু যেই না সে সুড়ঙ্গের ভেতরে গেল অমনি হঠাৎ করে তার পিছনে সেই চেম্বারের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। এটা দেখে লিসার দম বন্ধ হয়ে আসে আর সে বুঝতে পারে যে সে আগের চেয়েও বেশি বিপজ্জনক জায়গায় ফেসে গেছে। তখনই লিসার হাতে বাঁধা ঘড়িটিতে অ্যালার্ম বাজতে শুরু করে আর 11 মিনিটের টাইমার সেট হয়ে যায়। এটা দেখে লিসা বুঝতে পারে যে তাকে 11 মিনিটের মধ্যে এখান থেকে বেরোতে হবে, না হলে সে চিরকালের জন্য এখানে আটকে যাবে। তাই লিসা হাত পায়ের সাহায্যে হামাগুড়ি দিয়ে তাড়াতাড়ি সেই আলোর দিকে এগোতে থাকে, কিন্তু যেই না সে আলোর কাছে পৌঁছাতে থাকে অমনি হঠাৎ সেই সুড়ঙ্গের সামনের দরজা আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে। এটা দেখে লিসা আরো জোরে এগোতে থাকে, কিন্তু যখন সে দরজার কাছে পৌঁছায় ততক্ষণে দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়। লিসা বুঝতে পারছিল না যে এখন এখান থেকে কিভাবে বেরোবে। সে চিৎকার করে কাঁদতে শুরু করে। তখনই তার চোখ সেই দরজার পাশ দিয়ে যাওয়া আরেকটা সুড়ঙ্গের দিকে যায়, কিন্তু সেই রাস্তাটা খুব সরু ছিল। লিসা আর কোনো উপায় খুঁজে না পেয়ে সাহস করে কোনো রকমে সুড়ঙ্গের ভিতরে ঢুকে যায় এবং অনেক কষ্টের পর সে সেই রাস্তা পার করে আর এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে একটা প্ল্যাটফর্মের মতো দুটি রাস্তা তৈরি করা ছিল। একটা রাস্তা উপর দিকে যাচ্ছিল আর অন্যটি নিচ দিয়ে। লিসা কিছু বুঝতে না পেরে উপরের রাস্তাটা বেছে নিয়ে হাঁটু গেড়ে এগোতে থাকে, কিন্তু একটু এগোতেই নিচের মেঝেটা
উপরের দিকে উঠতে শুরু করে। লিসা যদি সময় মতো ওখান থেকে বেরোতে না পারে তাহলে নিচের রাস্তাটা তাকে উপরে চেপে মেরে ফেলতো। লিসা ভয়ে তাড়াতাড়ি এগোতে থাকে। সে ওই জায়গার মধ্যে প্রায় পিষে যাচ্ছিল। ঠিক তখনই সুড়ঙ্গের শেষ প্রান্তে তার হাত পৌঁছে যায়, আর রাস্তাটা পুরোপুরি বন্ধ হওয়ার আগেই লিসা কোনোমতে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে সফল হয়। নিজেকে গুঁড়ো হওয়া থেকে বাঁচিয়ে সে যেন হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু সে জানতো না যে তার জন্য বিপদ আরো বাড়তে চলেছে, কারণ সামনের রাস্তা আরো বেশি বিপজ্জনক ছিল। ঠিক তখনই তার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম বলছিল যে অর্ধেক সময় শেষ হয়ে গেছে আর তার কাছে এখন মাত্র 5 মিনিট বাকি আছে। তাই সে আবার এগোতে শুরু করে। যেখানে একটু দূরে যেতেই সে রাস্তায় একটা লোককে শুয়ে থাকতে দেখে। লিসা যখন তার কাছে আসে তখন সে দেখে যে সেটা কোনো জীবিত মানুষ নয়, বরং একটা পোড়া মৃতদেহ, যার অবস্থা খুব খারাপ। সেই মৃতদেহের হাতেও লিসার হাতের মতো একই রকম ঘড়ি বাঁধা ছিল। লিসা বুঝতে পারলো যে এই লোকটাও তার মতো এই সুড়ঙ্গ থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে এখান থেকে বের হতে পারেনি এবং মারা গেছে। তার মানে এখান থেকে বের হওয়া অসম্ভব। এই মৃতদেহটা দেখে লিসার এখান থেকে বেরিয়ে আসার যতটুকু আশা বাকি ছিল সেটাও ভেঙে গেল। কিন্তু সে কোনো মতে সাহস জুগিয়ে মৃতদেহটাকে পাশে সরিয়ে রেখে এগিয়ে যেতে শুরু করলো। যখন সে ঘড়ির দিকে তাকালো দেখলো তার কাছে আর মাত্র 2 মিনিট সময় আছে। তাই সে আরো দ্রুত গতিতে এগিয়ে যেতে লাগলো। ঠিক তখনই হঠাৎ করে কিছু মজবুত লোহার রড এসে তার পথ আটকে দিল। একই সাথে সুড়ঙ্গের দেয়ালগুলো থেকে প্রচুর হিটিং পাইপ বেরিয়ে এসে সেই জায়গাটিকে গরম করতে শুরু করলো। এটা দেখে লিসা পুরোপুরি ঘাবড়ে গেল। সে বুঝতে পারলো যে খুব শীঘ্রই তার লাশও ওই ঝলসে যাওয়া লোকটার মতো এই সুড়ঙ্গের মধ্যে পড়ে থাকবে। তাকে এরপর কি করতে হবে কিছুই তার মাথায় আসছিল না। ঠিক সেই মুহূর্তেই তার পিছনের দেওয়ালে একটি ছোট্ট অংশ খুলে গেল। এটা দেখে লিসা হামাগুড়ি দিয়ে পেছনে সরে গিয়ে সেটার ভিতরে ঢুকে গেল। পরের মুহূর্তেই একটি কাচের দরজা সেই অংশটিকে পুরোপুরি বন্ধ করে দেয়। লিসার হাতে বাঁধা ঘড়ির টাইমার শূন্যে পৌঁছানোর সাথে সাথেই সেই হিটিং পাইপগুলো থেকে আগুন ফোয়ারার মতো করে বের হতে শুরু করলো এবং দেখতে দেখতে পুরো সুড়ঙ্গটা আগুনের শিখায় ডুবে গেল। লিসা যে অংশটিতে বন্ধ ছিল সেটি পুরোপুরি সুরক্ষিত থাকায় তার প্রাণ বেঁচে যায়। কিছুক্ষণ পর হিটিং পাইপগুলো আবার দেওয়ালের ভিতরে চলে যায়। লিসা যে চেম্বারে বন্ধ ছিল সেই চেম্বারের দরজা খুলে গেল। লিসা এইমাত্র যা কিছু নিজের চোখে দেখলো তার ফলে সে সেই অংশটি থেকে বাইরে বের হতে চাইছিল না, কিন্তু সেই অংশের দেওয়ালটি লিসাকে বাইরে ঠেলে দিল এবং আগের মতো নিজে থেকেই সুড়ঙ্গের মধ্যে যোগ হয়ে গেল। লিসা যেই মাত্র বেরিয়ে এলো অমনি তার ঘড়িতে আবার 11 মিনিটের টাইমার সেট হয়ে গেল। সে যেই একটু সামনে বাড়লো তখনই সেই সুড়ঙ্গের উপরের অংশটি নিচে নেমে আসতে শুরু করলো এবং ঠিক তার গায়ের সাথে এসে আটকে গেল। কেবল এতটুকুই ফাঁক রইল যে সে হামাগুড়ি দিয়ে এখান থেকে এগিয়ে যেতে পারে। লিসা এখন পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছিল। সে জোরে জোরে কাঁদতে শুরু করলো। যখন তার নজর ঘড়ির দিকে পড়লো সে দেখলো তার সময় শেষ হয়ে আসছে, যার মানে হলো এখন থেকে ঠিক 11 মিনিট পর আবার সেই সুড়ঙ্গে আগুনের ফোয়ারা আসবে এবং লিসাকে ছাই করে দেবে। সে ভাবলো এত খারাপ ভাবে মরার চেয়ে একবার কেন না সে এখান থেকে বের হওয়ার চেষ্টা করবে। এই ভেবে সে আবার সাহস জুগিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য পিঠের উপর ভর দিয়ে হাত দিয়ে টেনে টেনে হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে শুরু করলো। কিছুটা পথ এভাবে হামাগুড়ি দিয়ে যাওয়ার পর সেই সুড়ঙ্গ শেষ হলো এবং সামনে পানির একটি ট্যাঙ্ক চলে এলো। লিসা খুব ক্লান্ত হয়ে গিয়েছিল এবং তৃষ্ণায় তার অবস্থা খারাপ ছিল। সে এভাবেই শুয়ে শুয়ে হাতের সাহায্যে পানি পান করে নিজের তৃষ্ণা মেটালো। যখন সে তার ঘড়ির দিকে তাকালো তখন মাত্র 8 মিনিট বাকি ছিল। এখন পানি ছাড়া সে অন্য কোনো রাস্তা দেখতে পেল না। তাই সে একটা লম্বা শ্বাস নিয়ে পানির ভেতরেই নেমে গেল। পানির নিচে নামার পর দেখলো ট্যাঙ্কটি অনেক বড়। এখন সে বুঝতে পারছিল না যে কোন দিকে যেতে হবে। সে এখানে ওখানে পানির মধ্যে বের হওয়ার রাস্তা খুঁজতে লাগলো, কিন্তু সে বের হওয়ার কোনো রাস্তাই খুঁজে পেল না। অন্যদিকে যেখান দিয়ে সে এই ট্যাঙ্কে নেমেছিল সেই রাস্তাও বন্ধ হয়ে গিয়েছিল। এখন তার নিঃশ্বাসও ফুরিয়ে আসতে শুরু করলো। ঠিক তখনই ট্যাঙ্ক থেকে উপরের দিকে একটা দরজা খুলে গেল। লিসা তাড়াতাড়ি সেই দরজা দিয়ে উপরে বেরিয়ে এলো। বাইরে এসে সে জোরে জোরে নিঃশ্বাস নিল এবং সামনের রাস্তা ঠিক করতে লাগলো। কিন্তু লিসা খুব ক্লান্ত ছিল, তার জন্য এগিয়ে যাওয়া খুব কষ্টকর হচ্ছিল এবং অল্প কিছুক্ষণ পর প্রচন্ড ক্লান্তির কারণে লিসা মাঝ রাস্তাতেই ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই লিসার কানে কারো চিৎকারের শব্দ ভেসে আসে। সেখানে আরো কেউ ছিল যে সাহায্যের জন্য চিৎকার করে ডাকছিল। তার আওয়াজ শুনে লিসার ভেতরে বেঁচে থাকার একটা আশা জেগে উঠলো। তাই সে দ্রুত সেই আওয়াজটির পিছনে যেতে শুরু করলো। হঠাৎ একটি জায়গায় ঠিক তার নিচে একটা দরজা খুলে গেল, যার ভেতরে ফুটন্ত অ্যাসিড ছিল। লিসা সেই তেজাবে পড়ে যাওয়ার থেকে অল্পের জন্য রক্ষা পেল। সেই অ্যাসিড এতটাই বিপজ্জনক ছিল যে একটি মজবুত লোহাকেও কিছু সেকেন্ডের মধ্যে গলিয়ে দিতে পারত। লিসা তাড়াতাড়ি তার পোশাকের একটি টুকরো কেটে নিল এবং পরীক্ষা করার জন্য সেটিকে তেজাবে ডোবালো। কাপড়টি
কিছুক্ষণের মধ্যেই কালো ছায়ে পরিণত হলো। এই দৃশ্য দেখে সে খুব সাবধানে এগিয়ে গেল। সে তার হাত পা সেই গর্তের ধারে রেখে জায়গাটা পার করতে যাচ্ছিল। ঠিক তখনই তার হাঁটু তেজাবে লেগে গেল। ফলে লিসা ব্যথায় চিৎকার করে উঠল। ভাগ্য ভালো যে তার স্যুট থাকার কারণে তার হাঁটু গলে যাওয়ার থেকে বেঁচে গেল, কিন্তু তার হাঁটুতে একটি গভীর ক্ষত তৈরি হয়েছিল। ভালো খবর হলো এখন সাহায্যের আওয়াজ বেশ কাছাকাছি থেকে আসছিল। লিসা নিজের ব্যথা ভুলে আবার সেই আওয়াজকে অনুসরণ করতে শুরু করলো এবং অবশেষে সে একটি লোহার গ্রিলের কাছে পৌঁছালো। সেখান থেকে কিছুটা দূরে আরো একটি গ্রিল ছিল, যার পেছনে একটি লোক দাঁড়িয়ে ছিল। সেই লোকটিও লিসার মতো হাতে ঘড়ি এবং স্যুট পরেছিল। লিসা তাকে বলল, দেখুন, আমার কথা শুনুন, আমরা দুজনেই এখানে আটকে আছি। যদি আমরা একে অপরকে সাহায্য করি তবে এখান থেকে বের হতে পারবো। কিন্তু সেই লোকটা অনেকদিন ধরে এই সুড়ঙ্গে থাকার কারণে তার মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সে কখনো লিসাকে গালি দিচ্ছিল তো কখনো দুঃখ প্রকাশ করতে শুরু করছিল। সে বলল, এই লোকগুলো খুব শীঘ্রই ফিরে আসবে এবং আমাদের দুজনকে মেরে ফেলবে। এই বলে সে পাগল লোকটি জোরে জোরে হাসতে শুরু করলো। ঠিক তখনই লিসা দেখলো যে তার হাতে বাঁধা ঘড়িতে 60 সেকেন্ডের কাউন্টিং শুরু হয়ে গেছে। সেই হিটিং পাইপগুলো আবার দেওয়াল থেকে বাইরে বেরিয়ে এলো। আর এইবার বাঁচার জন্য যে চেম্বারটি ছিল সেটি লিসা এবং সেই লোকটির ঠিক মাঝখানে ছিল। সেখানে কেবল একজন মানুষেরই লুকানোর জায়গা ছিল। এখন হয় সেই পাগল লোকটি বাঁচবে নয়তো লিসা। পরের মুহূর্তেই লিসা এবং সেই পাগল লোকটির সামনে যে লোহার গ্রিল ছিল তা সরে গেল। তারা দুজনেই দ্রুত সেই চেম্বারের দিকে ছুটতে শুরু করলো এবং দুজনেই একসাথে চেম্বার পর্যন্ত পৌঁছালো। এরপর তারা দুজনেই একে অপরকে মারতে শুরু করে। এরই মধ্যে কখনো লিসা সে পাগল লোকটিকে চেম্বার থেকে বাইরে ঠেলে দিচ্ছিল তো কখনো সে পাগল লোকটি লিসাকে বাইরে ঠেলে দিচ্ছিল। কিন্তু অবশেষে যখন সময় শেষ হতে চলেছে, লিসা লোকটিকে লাথি মেরে চেম্বার থেকে বাইরে বের করে দেয়। লোকটি লিসাকে পা ধরে বাইরে বের করার চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই 60 সেকেন্ড শেষ হয়ে গেল এবং সেই চেম্বারের কাচের দরজা লোকটির হাত কেটে দিল। ব্যথায় লোকটি চিৎকার করে উঠলো। ঠিক তখনই লিসার চোখ পড়লো লোকটির হাতের দিকে, যেখানে ক্রসের ট্যাটু আঁকা ছিল। সেই ট্যাটু দেখে লিসা বুঝতে পারলো যে এই লোকটি আর কেউ নয়, বরং গাড়িতে অজ্ঞান করে দেওয়া সিরিয়াল কিলার অ্যাডাম ছিল। এখন লিসার সমস্ত বিভ্রান্তি দূর হয়ে গেল। প্রথমে লিসার মনে হচ্ছিল যে অ্যাডাম তাকে এখানে বন্দি করে রেখেছে, কিন্তু তার এই ধারণা ভুল ছিল, কারণ বেচারা অ্যাডাম তো এখন মৃত্যুর মুখে ছিল। এরই মধ্যে লিসার ঘড়িতে 11 মিনিটের সময় শেষ হয়ে গেল এবং সেই হিটিং পাইপ থেকে বেরিয়ে আসা তীব্র আগুন কিছুক্ষণের মধ্যেই অ্যাডামকে ছায়ে পরিণত করলো। নিজের চোখে অ্যাডামের এত ভয়াবহ মৃত্যু দেখে লিসা ভয়ে কাঁপতে লাগলো। কিছুক্ষণ পর সেকশনের ভেতর একটা ছোট্ট সুড়ঙ্গ থেকে একটা রোবট বেরিয়ে এলো। সেটি দেখতে খুব ভয়ঙ্কর, একটি খুলির মতো ছিল। এই রোবটটি লিসার কোনো ক্ষতি করলো না, বরং তার অ্যাসিডে পড়া হাঁটুটি সারিয়ে দিল। লিসা তাকে জিজ্ঞাসা করলো যে সে কে এবং কেন তাকে এখানে নিয়ে আসা হয়েছে। জবাবে সেই রোবটের মুখ থেকে একটি টুল বেরিয়ে এলো এবং সেই টুলটি লিসার স্যুটের সাথে যুক্ত হয়ে গেল। সেই টুলের সাহায্যে লিসার ফ্ল্যাশব্যাকের সমস্ত কথা মনে আসতে লাগলো, যখন সে গাড়িতে অ্যাডামের সাথে ছিল এবং অ্যাডামের সত্যিটা জানতে পারার পর অ্যাডামের সাথে তার ঝগড়া হয়েছিল। সেই সময় অ্যাডাম লিসার বুকে ছুরি দিয়ে আঘাত করেছিল এবং গাড়ি থেকে বাইরে ছুড়ে ফেলেছিল। সেই মুহূর্তেই লিসা আকাশ থেকে তার দিকে আসা একটি সাদা আলো দেখতে পেয়েছিল। এরপর লিসা আবার বর্তমানে ফিরে আসে। লিসা এখন একটি বিষয় বুঝতে পারলো যে সেই এলিয়েনরাই তাকে নরপশু অ্যাডামের হাত থেকে প্রাণে বাঁচিয়েছিল এবং তাকে এখানে নিয়ে এসেছিল। কিন্তু কেন তাকে এখানে আনা হয়েছিল তা না বলে এই রোবটটি সেখান থেকে চলে গেল। লিসা এও বুঝতে পারলো যে এই লোকগুলো যাই হোক না কেন তারা তাকে মারতে চায় না, তাকে শুধু এই খেলাটা পার করতে হবে, তবেই সে এখান থেকে বের হতে পারবে। লিসা এবার সামনের পথ ঠিক করতে সেই চেম্বার থেকে বাইরে বেরিয়ে এলো। অ্যাডামের কাটা হাতিও সেখানে পড়েছিল। সেই সময় লিসা সেই কাটা হাতের টাইমারের নিচে কিছু সিম্বল দেখতে পায়। লিসা সেই সিম্বলগুলোর মানে বোঝার চেষ্টা করছিল। ঠিক তখনই একটি ঘূর্ণায়মান পাখা তার দিকে আসতে শুরু করলো। সেটি দেখে লিসা নিজের জীবন বাঁচাতে পিছিয়ে যেতে লাগলো এবং অল্পের জন্য রক্ষা পেয়ে একটি গর্ত দিয়ে উপরের সুড়ঙ্গে চলে গেল। ঠিক তখনই হঠাৎ তার সুড়ঙ্গের উপর থেকে কারো হাঁটার আওয়াজ শোনা গেল। সেই আওয়াজটি একটি জায়গায় গিয়ে থেমে যায়। সেই জায়গায় সুড়ঙ্গের ঢাকনা খুললো এবং সেখান থেকে একটি ভয়ঙ্কর প্রাণী নিচে নেমে এলো, যেটি দেখতে মানুষের মতো হলেও পশুর মতো গর্জন করছিল। তার শরীর পুরোপুরি ঝলসে গিয়েছিল এবং তার চোখগুলো সাদা পাথরের মতো উজ্জ্বল ছিল। ঠিক তখনই লিসার নজর তার কাটা হাতের দিকে যায়। তার কাটা হাত দেখে লিসা বুঝলো যে সে আর কেউ নয়, বরং অ্যাডাম, যে পুড়ে যাওয়ার পর একটি রাক্ষসে পরিণত হয়েছে। এখন সে লিসাকে মারতে চাইছিল। অ্যাডামের চোখ পুড়ে গিয়েছিল, এই কারণে সে লিসাকে দেখতে পেত না, তবে শুনতে পেত। লিসা চুপচাপ ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। ঠিক তখনই তার ঘড়ি মেঝেতে ধাক্কা লাগায় একটু হালকা শব্দ হয়, যার ফলে অ্যাডাম তার উপস্থিতি টের পেয়ে যায় এবং দ্রুত লিসাকে মারার জন্য তার পিছনে আসতে থাকে। লিসা তার হাতের নাগালের মধ্যে পৌঁছানোর আগেই একটি সরু সুড়ঙ্গ দিয়ে ওপারে চলে গেল। অ্যাডাম কিছু দেখতে না পাওয়ার কারণে সে
সেই জায়গাটি পার করতে পারল না। লিসা সেই সুড়ঙ্গ দিয়ে এগিয়ে গিয়ে এমন একটি জায়গায় পৌঁছালো যেখানে তার কাছে সামনে যাওয়ার জন্য দুটি রাস্তা ছিল। লিসা কিছুই বুঝতে পারছিল না যে কোন রাস্তাটি তার বেছে নেওয়া উচিত। সে অনেক ভাবার পর যখন কোনো কিছু বুঝতে পারল না তখন অনুমান করে বাঁ দিকের সুড়ঙ্গে ঢুকে গেল। সুড়ঙ্গের বাইরে একটি ঘর ছিল যার চারপাশে কাচের দেওয়াল ছিল। সেই দেওয়ালগুলোতে লিসা তার জন্ম থেকে শুরু করে নিজের মেয়েকে জন্ম দেওয়া পর্যন্ত সমস্ত স্মৃতি দেখতে পাচ্ছিল। সেখানে লিসা এও দেখলো যে কিভাবে তার অবহেলার কারণে তার মেয়ে মারা গিয়েছিল। লিসা তার মেয়ের কথা মনে করে খুব কাঁদতে লাগলো। ঠিক তখনই সে দেখলো যে উপরের ছাদ থেকে অ্যাডাম আবার তার পিছনে আসছে, কিন্তু লিসা তার থেকে নিজের প্রাণ বাঁচিয়ে একটি অন্য সুড়ঙ্গে পৌঁছে গেল। সেখানে সে এমন কিছু দেখলো যা দেখে তার খুশির সীমা রইল না। সে দেখলো যে সেই সুড়ঙ্গের শেষে বাইরের নীল আকাশ ঝলমল করছে। তার স্বাধীনতা এত কাছ থেকে দেখে লিসার মধ্যে আবার সাহস ফিরে এলো। কিন্তু সেই সুড়ঙ্গটি পার হতে হলে তাকে একটি কাঁটাতার যুক্ত রাস্তা দিয়ে যেতে হবে। এখন মাত্র 60 সেকেন্ডের সময় বাকি ছিল। পরের মুহূর্তেই হিটিং পাইপগুলো দেয়াল থেকে বাইরে বেরিয়ে এলো, যা 60 সেকেন্ড শেষ হলেই সেই জায়গাটিকে আগুন দিয়ে ভরিয়ে দিতে যাচ্ছিল। লিসা সময় নষ্ট না করে সেই কাঁটাতারের নিচ দিয়ে যেতে শুরু করলো, যার ফলে কাঁটাতার তার শরীরে বিঁধে গেল এবং লিসার পিঠ মারাত্মকভাবে কেটে দিল। লিসা খুব কষ্টের মধ্যে ছিল এবং তার পিঠ থেকে প্রচুর রক্ত বের হতে শুরু করলো, কিন্তু লিসা নিজের পরোয়া না করে ধীরে ধীরে আকাশের দিকে এগিয়ে যেতে লাগলো। ঠিক তখনই পিছনে সুড়ঙ্গের চেম্বার খুললো যেখানে অ্যাডাম দ্রুত গিয়ে লুকিয়ে পড়লো। এবার অল্পক্ষণের মধ্যেই আগুনের ফোয়ারা আসতে চলেছিল। রক্তে মাখামাখি লিসা বাইরে বের হওয়ার চেষ্টায় ছিল, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার জন্য এগিয়ে যাওয়া কষ্টকর হচ্ছিল। তার চোখ ঝাপসা হয়ে আসছিল। ঠিক তখনই 60 সেকেন্ড সময় শেষ হয়ে গেল এবং পরের মুহূর্তেই সেখানে আগুন ঝরতে শুরু করলো। সেই আগুনের ফোয়ারা লিসাকে গ্রাস করার আগেই লিসার ঠিক নিচে একটা দরজা খুললো এবং সে নিচে একটি চেম্বারে পড়ে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর যখন লিসার জ্ঞান ফিরল তখন সে দেখলো যে সে আবার সেই জায়গাতেই ফিরে এসেছে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল। অর্থাৎ এতক্ষণ সে এখান থেকে বের হওয়ার জন্য যত কষ্ট করছিল তার সবই বৃথা গেল। এটা দেখে লিসা এখন পুরোপুরি ভেঙে পড়েছিল। ঠিক তখনই সেই রোবটটি তার ক্ষত স্থানে মলম লাগানোর জন্য আবার এলো। লিসা তাকে মলম লাগাতে বাধা দিল কারণ সে আর এইসব পুনরাবৃত্তি করার জন্য প্রস্তুত ছিল না। সে রোবটটাকে বলল যে সে এখন শুধু মরতে চায়। সেই রোবটটি লিসার কথা মেনে নিল এবং তার মুখ থেকে একটি ইনজেকশন বেরিয়ে এসে লিসার শরীরের দিকে এগিয়ে যেতে লাগলো। ঠিক তখনই লিসার অ্যাডামের হাতে তৈরি চিহ্নগুলোর কথা মনে পড়ে গেল। সে বুঝতে পারলো যে নিশ্চয়ই সেই চিহ্নগুলো এখান থেকে বের হওয়ার রাস্তা বলে দেবে। তাই সে নিজের রক্ত দিয়ে দেওয়ালে অ্যাডামের হাতে থাকা সেই চিহ্নগুলো আঁকতে শুরু করলো। খুব মনোযোগ দিয়ে দেখার পর লিসা জানতে পারলো যে এগুলো আসলে তীর, যা এখান থেকে বের হওয়ার দিক নির্দেশ করে। যেমন প্রথম তীরটি বাঁ দিকে ঘোরানো ছিল, যার মানে রাস্তায় আসা প্রথম দুটি সুড়ঙ্গের মধ্যে তাকে বাঁ দিকের সুড়ঙ্গের ভেতরে যেতে হবে। দ্বিতীয় তীরটি ডান দিকে ঘোরানো ছিল, অর্থাৎ প্রথম সুড়ঙ্গ পার হওয়ার পর যখন আবার একসাথে দুটি সুড়ঙ্গ আসবে তখন ডান দিকে সুড়ঙ্গের ভেতরে যেতে হবে। তার মনে হলো যে নিশ্চয় তার হাতের ঘড়ির নিচেও একই ধরনের প্রতীক তৈরি করা আছে যা এখান থেকে বাইরে বের হওয়ার দিক নির্দেশ করে। এটা বুঝতে পেরেই লিসা সেই রোবটটাকে তার জখমগুলো ঠিক করতে বলল। জখমগুলোর মলম লাগানোর পরেই সে এক নতুন আশা নিয়ে আবার সুড়ঙ্গগুলোর মধ্যে বেরিয়ে পড়ল। লিসা আগেও এই সুড়ঙ্গগুলো দিয়ে পেরিয়ে এসেছিল, তাই সে খুব সহজেই সেই সুড়ঙ্গগুলো পার হতে হতে এগিয়ে যেতে লাগলো এবং সেই অ্যাসিড ভরা গর্তের কাছে গিয়ে থেমে গেল। সেখানে সে তার ঘড়িটি অ্যাসিডে পুড়িয়ে সেটাকে নিজের কবজি থেকে আলাদা করলো। তার কবজিতেও ঠিক একই ধরনের প্রতীক ছিল যেমনটা অ্যাডামের হাতে ছিল, শুধু সেগুলোর মধ্যে সামান্য কিছু পরিবর্তন ছিল। লিসা সেই পোড়া ঘড়িটি নিজের হাতে নিয়ে এগিয়ে যেতে লাগলো এবং সেই জায়গায় পৌঁছালো যেখানে সে প্রথমবার এই দুটি টানেলের মধ্যে বাঁদিকের টানেলটি বেছে নিয়েছিল, কিন্তু প্রতীক অনুযায়ী সঠিক সুড়ঙ্গটি ডান দিকেরটা। সে তাড়াতাড়ি ডান দিকের সুড়ঙ্গের মধ্যে চলে গেল, যেখানে আরো এগিয়ে গিয়ে সে দুটি আরো সুড়ঙ্গ খুঁজে পেল, যার মধ্যে সঠিক সুড়ঙ্গটি বাঁ দিকেরটি। এভাবেই লিসা তার হাতে তৈরি চিহ্নের সাহায্যে প্রতিবার সঠিক রাস্তা বেছে নিয়ে এগিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই একবার আবার অ্যাডাম তার পিছনে লেগে গেল। এখানে লিসা বুদ্ধি খাটিয়ে কাজ করলো এবং অ্যাডামকে বিভ্রান্ত করার জন্য একটি সুড়ঙ্গের ভেতরে নিজের ঘড়িটি ছুড়ে দিল এবং নিজে অন্য সুড়ঙ্গে লুকিয়ে বসলো। অ্যাডাম ঘড়ির আওয়াজ অনুসরণ করতে করতে অন্য সুড়ঙ্গের ভেতরে ঢুকে গেল। অ্যাডাম চলে যাওয়ার পর যখন লিসা তার কবজিতে তৈরি প্রতীকগুলো পরীক্ষা করলো তখন সে জানতে পারলো যে সে অ্যাডামকে যে সুড়ঙ্গে পাঠিয়েছিল সেটাই ছিল সঠিক সুড়ঙ্গ। এটা দেখে লিসা খুব বেশি চিন্তিত হয়ে গেল। এখন লিসার কাছে অন্য কোনো রাস্তা ছিল না, তাই সে ধীরে ধীরে যে টানেলে অ্যাডাম ছিল সেই টানেলে ঢুকে গেল। এই টানেলটি ছিল বেশ অদ্ভুত, মনে হচ্ছিল যেন এই টানেলটি কোনো বড় প্রাণীর পেট। লিসা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। একটু এগিয়ে গিয়ে সে দেখলো যে তার ঘড়িটি সামনে পড়ে আছে, কিন্তু অ্যাডামও সেখানে উপস্থিত ছিল।
অ্যাডাম যেহেতু এখন দেখতে পেত না, তাই লিসা চুপিসারে সেই ঘড়িটি তুলে নিল। কিন্তু তখনই ঘড়িতে 60 সেকেন্ড বাকি থাকার অ্যালার্ম বাজতে শুরু করলো, যার আওয়াজ শুনে অ্যাডাম লিসার উপস্থিতি টের পেয়ে যায়। সে আবার লিসার পিছনে ধাওয়া করতে শুরু করে। তার হাত থেকে বাঁচার জন্য লিসা যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তা দিয়েই ফিরে পালাতে শুরু করলো। সেই সময় লিসার ঘড়িতে 60 সেকেন্ডের কাউন্টিং শুরু হয়ে গিয়েছিল এবং সুড়ঙ্গ থেকে হিটিং পাইপগুলো বেরিয়ে আসছিল। একই সাথে সুড়ঙ্গে উদ্ধার চেম্বারও খুলে গিয়েছিল। লিসা তাড়াতাড়ি সেই চেম্বারে গিয়ে লুকিয়ে গেল। অ্যাডামও সেখানে পৌঁছে গেল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ সেই চেম্বারটিকে কাচের দরজা বন্ধ করে দিয়েছিল। এখানে লিসা অ্যাডামকে ধাওয়া করার জন্য সে তাকে মিডিল ফিঙ্গার দেখালো, কিন্তু দুর্ভাগ্যবশত এইবার আগুন বর্ষণকারী হিটিং টিউবগুলি আগুন না ঝরিয়ে ভেতরে চলে গেল, যার পর চেম্বারের দরজাও খুলে গেল এবং পরের মুহূর্তেই অ্যাডাম লিসার উপর ঝাঁপিয়ে পড়ল। লিসাও নিজেকে বাঁচানোর জন্য অ্যাডামের সাথে লড়তে শুরু করে এবং সেই শয়তানের মাথাকে নিজের পা দিয়ে চাপতে লাগলো। পিছন দিক থেকে চেম্বারের দেয়ালও লিসাকে সামনের দিকে ঠেলতে শুরু করে, যার ফলে সেই শয়তান অ্যাডামের মাথা চূর্ণ হয়ে গেল এবং অবশেষে লিসা অ্যাডামের হাত থেকে মুক্তি পায়। লিসা এবার তার পথে এগিয়ে যেতে লাগলো, যেখানে আবারও এগিয়ে গিয়ে সে আরো দুটি রাস্তা পেল। তার কবজিতে তৈরি প্রতীক অনুসারে তাকে ডান দিকের সুড়ঙ্গ দিয়ে যেতে হতো এবং এটাই সেই গোলকধাঁধার শেষ সুড়ঙ্গ ছিল। কিন্তু তখনই বাঁদিকের সুড়ঙ্গ থেকে একটি মেয়ে বাইরে বেরিয়ে এলো। তাকে দেখে লিসার চোখ আশ্চর্য হয়ে গেল এবং সে কাঁদতে শুরু করে, কারণ এই মেয়েটি আর কেউ নয় বরং তার মেয়ে নিনা ছিল। নিনার মৃত্যুর পর থেকে লিসা বাঁচার আশায় ছেড়েই দিয়েছিল। তার শুধু একটাই ইচ্ছা ছিল যে সে যেন কোনোভাবে নিনার সাথে দেখা করতে পারে এবং অবশেষে আজ তার সেই ইচ্ছাও পূরণ হলো। নিনা তার মা লিসাকে বলল যে এবার আমাকে আবার একা ছেড়ে যেও না। এর উত্তরে লিসা বলল, না সোনা, আমি সবসময় তোমার সাথে থাকবো। এখন নিনা বলল, তাহলে এসো আমার সাথে বাঁদিকের টানেলে চলো। লিসা কাঁদতে কাঁদতে বলল, নিনা, আমি তোমাকে আবার হারাতে চাই না, কিন্তু সত্যিটা হলো তুমি ইতিমধ্যেই মারা গেছো এবং আমার গন্তব্য অন্য সুড়ঙ্গ। এই কথা বলে লিসা সেখান থেকে চলে যেতে লাগলো। পিছন থেকে নিনা তাকে ডাকতে রইল, কিন্তু লিসা পাথরের মতো মন নিয়ে সেই সুড়ঙ্গ থেকে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে লিসা আর্তনাদ করে কাঁদতে শুরু করলো। এরপর লিসা সময় নষ্ট না করে ডান দিকের সুড়ঙ্গে ঢুকে গেল, যেখানে সুড়ঙ্গের শেষে সে খোলা আকাশ দেখতে পাচ্ছিল। সে খুশি হয়ে দ্রুত এগিয়ে যেতে লাগলো, কিন্তু তখনই তার পথে 3টি লোহার ব্লেড চলে এলো, যা ক্রমাগত দ্রুত উপর নিচে হচ্ছিল। সেগুলোকে পার করার অর্থ ছিল নিজেকে টুকরো টুকরো করানো, কিন্তু লিসাকে যে কোনো মূল্যে এখান থেকে বের হতে হতো। তাই সে লক্ষ্য করলো যে তাদের মধ্যে প্রথম ব্লেডটি প্রতি 4 সেকেন্ডে একবার নিচে আসছে। লিসা তার কাছে পৌঁছালো এবং যেই মাত্র সে ব্লেডটি উপরে গেল, সে 4 সেকেন্ড শেষ হওয়ার আগেই তাড়াতাড়ি ওপারে চলে গেল। এরপর সে দ্বিতীয় ব্লেডের কাছে পৌঁছালো। একইভাবে দ্বিতীয় ব্লেডটি প্রতি 3 সেকেন্ডে নিচে আসছিল। লিসা সাহস দেখিয়ে সেটিকেও পার করে নিল, কিন্তু শেষের ব্লেডটি মাত্র 2 সেকেন্ডে নিচে আসছিল। সেটিকে পার করা লিসার জন্য খুবই কঠিন ছিল, কিন্তু স্বাধীনতার আকর্ষণে লিসা সেটিকেও পার তো করে ফেললো। কিন্তু দুর্ভাগ্যবশত তার পা ব্লেডের মাঝখানে এসে গেল। লিসার ব্যথায় খারাপ অবস্থা হয়েছিল, কিন্তু লিসা তার পায়ের পরোয়া না করে সুড়ঙ্গের শেষ পর্যন্ত পৌঁছে গেল, যেখানে সে খোলা আকাশ দেখতে পাচ্ছিল। কিন্তু যেই মাত্র সে নিজের হাত সুড়ঙ্গ থেকে বাইরে বের করার জন্য এগিয়ে দিল, তার হাত সামনে লাগানো স্ক্রিনে গিয়ে লাগলো, যেখানে খোলা আকাশের ভিডিও চলছিল। এই দেখে লিসা খুব বেশি হতাশ হলো। সে বলল, আমাকে যা করতে বলা হয়েছিল আমি সবই করেছি। এরপর সে পাগলের মতো হাসতে শুরু করলো। ঠিক তখনই সুড়ঙ্গ থেকে হিটিং পাইপগুলো বেরিয়ে এলো, কারণ এখন কিছুক্ষণ পরে 11 মিনিটের সময় শেষ হতে চলেছিল। লিসা এখন শান্তিতে মৃত্যুর অপেক্ষা করতে লাগলো, কিন্তু এইবার সেই হিটিং পাইপগুলো তাকে না পুড়িয়ে আবার সুড়ঙ্গের ভিতরে চলে গেল। ঠিক তখনই হঠাৎ সুড়ঙ্গের উপরের অংশটি খুলে গেল এবং একটি তীব্র আলো লিসার উপর পড়লো। লিসার শরীর সক্রিয়ভাবে বাতাসে উঠতে লাগলো এবং সেই আলোর মধ্যে মিলিয়ে গেল। কিছুক্ষণ পর যখন লিসার চোখ খুললো, তখন সে নিজেকে একটি ঝর্ণার পাশে দেখতে পেল, যা দেখে লিসার মুখে হাসি ফিরে এলো। সেখানে নিনাও উপস্থিত ছিল। লিসা নিনাকে জিজ্ঞাসা করলো, আমি কি মারা গেছি? এর উত্তরে নিনা বলল, তোমার শরীর একবার নয় বরং এ পর্যন্ত কয়েকবার মারা গেছে। লিসা আবার জিজ্ঞেস করলো, এখন এখানে আমাকে কি করতে হবে? যার উত্তরে নিনা জবাব দিল, এখানে তোমাকে শুধু বাঁচতে হবে, আর কিছুই করতে হবে না। এখানে আমরা জানতে পারি যে লিসা এখন যে জায়গায় ছিল সেই জায়গাটি পৃথিবী নয় বরং অন্য কিছু ছিল এবং কোনো স্বর্গের মতো সুন্দর ছিল। এই ফিল্মের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, লিসা যখন অ্যাডামের সাথে গাড়িতে ভ্রমণ করছিল, তখন অ্যাডাম লিসাকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছিল, যার পরে সে সরাসরি নরকে পৌঁছেছিল। সেখানে তার পাপ ধুয়ে যায় এবং শেষে সে স্বর্গে পৌঁছে যায়। এরকম একটা সিন দেখেই আমাদের আজকের মুভিটি এখানেই শেষ হয়। যদি আপনার মুভিটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে এরকম নিত্য নতুন এবং অন্যান্য গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।